কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং কৃষি আবহাওয়া। সাতকরা লেবু জাতীয় অপ্রধান ফল, কিন্তু সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় ফল। সাতকরার সায়েন্টিফিক নাম হচ্ছে ম্যাক্রোপেট্রা। তবে লেবু বা কমলা লেবুর মতো এর রস খাওয়া হয় না। পাকা পরিপক্ক ফলের খোসা বিভিন্ন ধরনের রান্নায় তরকারি হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাম্প্রতিক বছরে বাড়ি সাতকরা এক নামে একটি জাত উদ্ভাবন করেছে। সাতকরা রোপণের সময় প্রতি গর্তে 15 কেজি গোবর, 5 কেজি ছাই, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 250 গ্রাম চুন মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। যে সাতকরার পাতা দুই ভাগে বিভক্ত এবং পাতার যে প্রথম অংশ যেটা বলা হয় এটাকে বলে উইং বলে, সেই উইংটি আসল পাতা থেকে বড়, এই জন্য এটার ইংরেজি নাম হলো সাইট্রাস ম্যাক্রোপটেরা। ম্যাক্রোটেরা অর্থ উইং, আর ম্যাক্রো মানে বড়, এই পাতা থেকে উইং বড়, এটা একটা বিশেষত্ব। সাতকরা ব্যবহারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হলো সাতকরাকে শুকিয়ে অনেক দিন রাখা যায় এবং সেটা পরে যখন ব্যবহার করা হবে, যখন তরকারি পাকানো হবে, তখন এটা অরিজিনাল গন্ধ এবং স্বাদ অটুট থাকে সাতকরাতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 বঙ্গাব্দের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার তথ্য। উপজেলা কমিটির নিকট মনোনয়ন দাখিলের সর্বশেষ তারিখ 10 আগস্ট 2014। উপজেলা কমিটি কর্তৃক মনোনয়ন বাছাইয়ের সর্বশেষ তারিখ 29 আগস্ট 2014। জেলা কমিটি কর্তৃক মনোনয়ন বাছাইয়ের সর্বশেষ তারিখ 4 সেপ্টেম্বর 2014। কৃষি মন্ত্রণালয়ে মনোনয়ন দাখিলের সর্বশেষ তারিখ 15 সেপ্টেম্বর 2014। বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। কৃষিকাজ দিয়েই সভ্যতার বিকাশ শুরু এবং সে থেকেই অন্ন, বস্ত্র ও আশ্রয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একমাত্র যোগানদাতা কৃষি। অতীতে কৃষি ছিল শুধুমাত্র গ্রামীণ জনগোষ্ঠীর পেশা। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে শহর অঞ্চলেও কৃষি খামার গড়ে তোলা সম্ভব হচ্ছে। এরপরও বস্তুতপক্ষে পৃথিবীর শতকরা প্রায় 70% দরিদ্র জনগোষ্ঠী বাস করে গ্রামে, যাদের উপার্জনের অন্যতম উৎস কৃষি। জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কৃষি জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং নানা কারণে জমি খণ্ড বিখণ্ড হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে কৃষির উপর খড়গ হস্তে ছুটে আসছে এবং আসছে জলবায়ু পরিবর্তনজনিত নানান দুর্ভোগ। ফলশ্রুতিতে খাদ্য ও অন্যান্য কৃষি উৎপাদন চরমভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এতে যেমন গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তেমনি শহরের জনগোষ্ঠীর চাহিদা পূরণেও বিভিন্ন দেশ ব্যর্থ হচ্ছে। ক্ষুধা, দারিদ্রতা বৃদ্ধি পাওয়ায়
সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করছে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ব্যবস্থাপনাও প্রভাবিত হয়ে মানব জীবনে দেখা দিচ্ছে সামগ্রিকভাবে এক মহাপ্রলয়। এই প্রলয় মোকাবেলা করে মানব সভ্যতাকে টিকিয়ে রাখতেই আবহাওয়ার পরিবর্তনের সাথে কৃষির অভিযোজন সংক্রান্ত চিন্তা ভাবনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ অনিবার্য হয়ে পড়েছে। পৃথিবীর আবহাওয়া বা জলবায়ু কখনোই স্থির ছিল না, বরং সৃষ্টির পর কোটি কোটি বছর ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পৃথিবীর কক্ষ পরিবর্তন ও সূর্যরশ্মি এবং সমুদ্রের পানির প্রবাহ পরিবর্তনজনিত নানান প্রাকৃতিক কারণে আবহাওয়া বারবার পরিবর্তিত হয়েছে। আবহাওয়ার উপাদান বায়ুর আর্দ্রতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের প্রবাহ, পানির প্রবাহ এবং শিশির ও কুয়াশার ধরন নানাভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমানে জলবায়ুর যে পরিবর্তনের কথা বলা হয়ে থাকে তা হল জৈব জ্বালানির ব্যবহার, বন উজাড়, নগরায়ন ও মরুকরণ এসব কার্যাবলীর মাধ্যমে আবহাওয়ার এসব উপাদানগুলোর মানবসৃষ্ট পরিবর্তন। এই পরিবর্তনের কারণেই বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে প্রায় 40%। তাছাড়াও বেড়েছে জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণও, যার ফলে পৃথিবীতে দেখা দিয়েছে গ্রিন হাউস প্রভাব। কৃষিতে প্রভাব ফেলতে পারে এ ধরনের গ্রিন হাউস প্রভাবগুলো তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলা, ঘন ঘন খরা, বন্যা ও ঝড় ঝঞ্ঝা, তাপপ্রবাহ, দাবানল, অসময় কুয়াশা বা শিশির পতন, জীববৈচিত্র্য ধ্বংস, মৃত্তিকা ক্ষয়, সাইক্লোন, মাটি ও পানিতে লবণাক্ততার অনুপ্রবেশ, ঠান্ডা দিন, গরম রাত, আবার গরম দিন ও ঠান্ডা রাত, অনিয়মিত বৃষ্টিপাত, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, সিডার, আইলা, সুনামি ও ক্যাটরিনার আবির্ভাব। এসব কিছুই কৃষিকে প্রভাবিত করে খাদ্য উৎপাদন, পশু পাখি পালন, বনভূমি ও জলজ উৎপাদনকে ব্যাহত করে জনজীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। এ থেকে পরিত্রাণের জন্যই প্রয়োজন উপযুক্ত অভিযোজন। ভূপৃষ্ঠের উপরিভাগের 60%ই ফসল, ক্ষেত, বনভূমি অথবা চারণভূমি অধ্যুষিত। এছাড়াও রয়েছে জলজ সম্পদ ক্ষেত্র, যার সবটাই ক্রমান্বয়ে আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনে ডেকে আনছে নানান প্রাকৃতিক দুর্যোগ বা প্রভাব ফেলছে জীববৈচিত্র্যের উপর। পশু পাখি পালন এবং মৎস্য চাষ ব্যবস্থাপনাকে করছে বিঘ্নিত। বনভূমির উপর ফেলছে ক্ষতিকর প্রভাব। জলবায়ুর পরিবর্তন কোনো এলাকার বিভিন্ন উদ্ভিদের উপস্থিতি, এদের আবাসস্থল, এমনকি রোগ ও পোকামাকড়ের আক্রমণ, মাছের বংশবিস্তার এবং সমুদ্রের পানির প্রভাবের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এসব প্রভাব সামগ্রিকভাবে সরাসরি কৃষি উন্নয়নের ক্ষেত্রে ঋণাত্মক ভূমিকা রাখছে। খাদ্য উৎপাদন কমছে, খাদ্যের দাম বাড়ছে এবং সামগ্রিকভাবে ক্যালোরি গ্রহণ হ্রাস পাচ্ছে। কৃষি আমাদের খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করে থাকে, তবে এই কৃষি প্রকৃতি নির্ভর। আবহাওয়া প্রাকৃতিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই মনুষ্যসৃষ্ট কারণে পরিবর্তিত হচ্ছে, যা কৃষিকে দারুণভাবে প্রভাবিত করছে এবং উল্লেখযোগ্য হারে উৎপাদন কমে যাচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। পৃথিবীর সর্বত্রই বর্তমানে কৃষি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন হয়েছে। আসুন আমরা সে অনুযায়ী সবাই নিজ নিজ অবস্থানে থেকে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা উপযোগী কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সাধ্যমতো অবদান রাখি। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। বাংলাদেশে নানা ধরনের সামুদ্রিক শৈবাল জন্মে, যা মেরিন ম্যাক্রোঅ্যালজি বা সামুদ্রিক শৈবাল বা সি উইড নামে পরিচিত। জাপান, হংকং, চীন, কোরিয়া, ভিয়েতনাম, মিয়ানমারে সামুদ্রিক শৈবাল খাবার হিসেবে খুবই জনপ্রিয়।
বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং এর আশেপাশের এলাকায় এই সামুদ্রিক শৈবালগুলো দেখা যায় এবং এটার এই সামুদ্রিক শৈবালের কিছু কিছু প্রজাতি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন। তাই আমরা 2012-13 অর্থ সাল থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের থেকে সামুদ্রিক শৈবালের উপর চাষ প্রযুক্তি উদ্ভাবন, চাষ উপযোগী প্রজাতি নির্বাচন এবং এর নানাবিধ ব্যবহারের উপর একটি গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে এবং গত অর্থ বছরেও কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপে আমরা 5টি প্রাথমিকভাবে পুষ্টিমান বিচার, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এবং পরিবেশ সহনীয় বাংলাদেশের উপকূলীয় এলাকায় এরকম যাতে চাষ করার উপযোগী জাত নির্বাচন করার জন্য আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে কক্সবাজার জেলায় সেন্ট মার্টিন দ্বীপের সামুদ্রিক শৈবাল নিয়ে কিছু গবেষণা পরিচালিত হলেও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক শৈবাল গবেষক দল কক্সবাজার সদর উপজেলায় বাঘখালী নদী মহেশখালী চ্যানেলের মোহনায় নুনিয়ারছড়া থেকে নাজিরা টেক পর্যন্ত সমুদ্র সৈকত সংলগ্ন জোয়ার ভাটা এলাকা ও মহেশখালী দ্বীপের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন সামুদ্রিক শৈবালের প্রাকৃতিক উৎপাদন ক্ষেত্র সন্ধান পান। নাজিরা ট্র্যাক থেকে বাঘখালী নদীর মোহনা পর্যন্ত এই জায়গাতে কালো জাতের শৈবাল, যেটা সিউইট নামে পরিচিত, এটা অত্যন্ত অর্থকরী সম্পদ এবং লাভজনক। এটা পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। স্থানীয় পরিবেশের সাথে মানানসই সামুদ্রিক শৈবালের প্রজাতিগুলোর পুষ্টিমান যাচাই করে ও আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন প্রজাতিগুলোকে দেশের উপকূলীয় অঞ্চলে চাষ প্রযুক্তি উদ্ভাবন ও স্থানীয় বাজারে খাদ্য উপাদান হিসাবে ব্যবহারের নিমিত্তে সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার কাজ করছে। প্রাথমিকভাবে মানুষের খাদ্যকে সামুদ্রিক শৈবাল সমৃদ্ধ করার জন্য হিপোনিয়া প্রজাতিটি ব্যবহার করা হচ্ছে। খাদ্য অন্যান্য উপাদানের সাথে অল্প পরিমাণ হিপোনিয়ার পাউডার বা সিদ্ধ করা তরল সামুদ্রিক শৈবালের সামান্য পরিমাণ ব্যবহার করে খাদ্য উপাদানের উন্নয়ন বিষয়ে গবেষণা কার্যক্রম চলছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মোতাবেক 22 জুন থেকে 30 জুন পর্যন্ত আবহাওয়ার খবরে বলা হয়েছে, এ সময়ে রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে এবং দেশের অন্যত্র অনেক স্থানে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে এ সময়ের প্রথমার্ধে অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ দেশের 2-1 স্থানে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেতে পারে। এ সময়ের প্রথমার্ধে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দ্বিতীয়ার্ধে সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সপ্তাহে দ্বিতীয়ার্ধের আবহাওয়া নাবিজাতের বোরো ধান কর্তন ও কর্তন পরবর্তী অর্থাৎ মাড়াই, শুকানো ইত্যাদি কার্যক্রম সম্পন্নের উপযোগী থাকতে পারে। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।